ইনশাআল্লাহ স্যার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ডাটা রিভিউ ভিউ। রিভিউ আসলে এগুলো বলা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড এর প্রোগ্রামের মতোই। ডাটাতে আমাদের কিছু কাজ রয়েছে, যেমন ডাটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গেট এক্সটার্নাল ডাটা, কানেকশন, শর্ট এন্ড ফিল্টার ডাটা, টুলস এবং আউটলাইন। অর্থাৎ এখানে যে সকল কমান্ড গুলো রয়েছে এগুলো হলো আমাদের অ্যাডজাস্টিং এর মতো, অন্য একটা প্রোগ্রামের সাথে অ্যাডজাস্ট করে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখেছিলাম যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এই অন্য একটা প্রোগ্রামের থেকে ডিজাইন করে সেই ডিজাইনের ফাইলটাকে আমরা এখানে অ্যাটাচ করতে পারি। এটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা শিখেছিলাম। এইভাবে আমার মাইক্রোসফট এক্সেল এর মধ্যে অন্যান্য প্রোগ্রামগুলো থেকে বা অন্যান্য প্রোগ্রাম থেকে আমরা লিংক করে আমরা ওই তথ্যগুলো এখানে আনতে পারবো। যেমন ফ্রম অ্যাক্সেস দেখা যাচ্ছে, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট, ফ্রম আদার সোর্স, এক্সিস্টিং কানেকশন। অর্থাৎ এখানে আপনি যদি অন্য মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামের কোনো এই লিংক আপনি তৈরি করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি ওয়েবসাইটের কোনো লিংকের মাধ্যমে আমি তৈরি করতে চাই, অর্থাৎ কোনো তথ্যগুলো ওখান থেকে আনতে চাই, তখন আমি ফ্রম ওয়েবের মাধ্যমে সেটা আমি এখান থেকে করতে পারবো। যদিও বা এগুলো আমাদের প্রয়োজন নেই, কখনো আমার লাগে নাই, আপনাদের লাগবে বলে মনে হয় না। এরপর এক্সিস্টিং কানেকশন যেটা আছে সেটাও দেখতে পারবো এখান থেকে যে আমরা ইয়ে করি। যেমন আমরা স্ক্রিনে রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট তৈরি করলাম, নিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে টেক্সট ডকুমেন্টের একটা ফরম্যাট রয়েছে, সেই টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা কোনো তথ্য লিখলাম। কি ধরনের তথ্য লিখলাম? যেমন আমরা এখানে লিখলাম, নেম, টেপ দিলাম, কিবোর্ড থেকে টেপ বাটন দিলাম, লিখলাম অ্যারাবিক, টেপ দিলাম বাংলা, লিখলাম টেপ দিলাম হলো ইংলিশ, নিচের দিকে দিলাম আকরাম, ইন্টার দিলাম 99, বাংলা দিলাম 98, আর দিলাম হলো 96, ইন্টার দিলাম আহমদ, দিলাম 96, দিলাম 99, দিলাম 99, দিলাম। এবার আমরা সেভ করলাম, সেভ, ধরেন ডেস্কটপে এই নামে সেভ করলাম। ওকে, এই যে নেম নামে আমাদের ফাইলটা সেভ হলো। এখন দেখেন আমরা এক্সেল প্রোগ্রামে যাব। এক্সেল প্রোগ্রামে যাওয়ার পরে আমরা এবার ক্লিক করব আমাদের ফ্রম টেক্সট। ফ্রম টেক্সট থেকে আমরা আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দেব, আমাদের ফাইলটা কোথায় রয়েছে। ডেস্কটপে। ডেস্কটপে। ডেস্কটপের নেম, দেন ইম্পোর্ট করেন। আপনি যখন ইম্পোর্টে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, ফিনিশ। এখন দেখেন তথ্যগুলো এখানে চলে আসছে, নেমের জায়গায় নেম চলে আসছে, আরবিক, বাংলা, ইংলিশ আসছে না? সুন্দর না? জি। এবার আপনি দেখেন আবার ওই ফাইলটা ওপেন করলেন, ওপেন করার পরে ওখানে ধরেন কোনো ধরনের কারেকশন করলেন বা আরেকজন নাম লিখলেন, আরেকটা নাম অ্যাড করলাম। ওকে, এবার আবার আমরা এই জায়গাতে গেলাম আমাদের এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে যাওয়ার পরে আমরা ক্লিক করলাম আমাদের রিফ্রেশ অলে। হ্যাঁ, রিফ্রেশ অলে যখন ক্লিক করব তখন আমাদের ফাইল, যে নেম যেটা রয়েছে, নেমে ক্লিক করার পর ইম্পোর্ট ক্লিক করব। যখন আমরা ইম্পোর্ট ক্লিক করব তখন কিন্তু অটোমেটিক ভাবে এটা চলে আসছে না? আসছে জি, কিনা? চলে আসছে। আচ্ছা, এক্সিস্টিং কানেকশন যেটা রয়েছে, এক্সিস্টিং কানেকশনটাও আমার যেমন এখানে ফাইলটা আমার দেখাবে আমি কোন ফাইলটা এখানে অ্যাডজাস্ট করেছি, সেই ফাইলটা আমি এখান থেকে কি করতে পারবো? দেখতে পারবো। আর কানেকশন যেটা, এই কানেকশন যে এই ফাইলটা আমার এখানে দেখাবে আমার এখানের মধ্যে কোন ফাইলটা কানেকশন রয়েছে, এখানে কোন ফাইলটা কি
কানেকশন রয়েছে সেটা আমাকে এখানে দেখাবে। ফ্রম আদার সোর্স, অন্য কোনো যদি, যেমন ইলিস্ট্রেটর হতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে বা অন্যান্য প্রোগ্রাম হতে পারে, ওগুলো যদি এভাবে অ্যাড করতে চান তাহলে আপনি এখানে ফ্রম আদার সোর্সে ক্লিক করতে পারেন। রিফ্রেশ, যখন আমরা রিফ্রেশ ক্লিক করব তখন আমাকে এখান থেকে ফাইল করার জন্য দেন ক্লিক করলাম, আমার এটা অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, ফাইল আপডেট হয়ে যাবে। আমি যদি এই মুহূর্তে এটাকে কেটে দিই, মোসাটাকে কেটে দিলাম, আবার আমি রিফ্রেশে গেলাম, রিফ্রেশে যাওয়ার পর ফাইলটাকে সিলেক্ট করার পর ওপেন ক্লিক করলাম, দেখেন অটোমেটিক ভাবে মোসাটাও কি হয়ে গেছে, চলে গেছে। ওকে, নেক্সট আসেন শর্ট এন্ড ফিল্টার। শর্ট আমরা শিখেছি হোম থেকে, ফিল্টারটাও শিখেছি, আবার এখানেও আছে শর্ট এন্ড ফিল্টার। আপনি কি শর্ট করতে চান, নামের শর্ট করতে চান না অন্য কিছু শর্ট করতে চান? যেমন রেজাল্ট শিটের মধ্যে আমরা দেখেছি, রেজাল্ট শিটের মধ্যে আমরা এখানে মেধা স্থানটা আমরা শর্ট করেছিলাম। আর ফিল্টারটা কি, শর্টটা আমরা বুঝতে পেরেছি 1 2 3 4 এগুলোকে সিরিয়াল করা, তাই না? কি বলেন? শর্টের মাধ্যমে তো আমরা সিরিয়ালটাই করি, কিন্তু ফিল্টারটা কি? ফিল্টার হলো আমার প্রতিটা শিরোনামের মধ্যে একটা ড্রপ ডাউন অ্যাড করা। কি অ্যাড করা? ড্রপ ডাউন। ড্রপ ডাউন বোঝেন তো? যে প্রতিটা প্রোগ্রামের নিচে যে একটা অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটন গুলো দিয়ে আমরা কি বুঝি? আর প্রোগ্রাম আছে। আরো প্রোগ্রাম রয়েছে, তাই না? এটা তো বুঝি। জি জি। আচ্ছা, শরীর ক্লান্ত, 2 রাত ছিলাম তো। আচ্ছা, এখন দেখেন এই যেটা ফিল্টারিং হলো আপনার এইভাবে কি করে দেওয়া, ড্রপ ডাউন দেওয়া। আপনি যখন প্রতিটা শিরোনামের মধ্যে ড্রপ ডাউন পাবেন তখন বুঝতে পারছেন যে ড্রপ ডাউন মানে হলো এটার অধীনে যে সকল নাম্বার গুলো রয়েছে ওই নাম্বার গুলো এক একটা শিরোনাম আকারে দেখানো। যেমন যেমন আমি দেখতে চাই উপস্থিতির মধ্যে কারা কারা 100 পেয়েছে। কি দেখতে চাই? উপস্থিতির মধ্যে কারা কারা 100 পেয়েছে, অথবা বোখারির মধ্যে কারা কারা 100 পেয়েছে, অথবা মুমতাজ কয়জন হয়েছে। নির্দিষ্ট একটা ফিল্টার করতে চাই, একটা শিরোনাম বা একটা তথ্য। আমি ক্লিক করলাম ফিল্টারের মধ্যে, টিকমার্ক গুলো উঠিয়ে দিয়ে আমি মমতাজে ক্লিক করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন শুধু মমতাজ গুলো আসছে। অনেক সময় এইভাবে নির্দিষ্ট একটা শিরোনামের অধীনে কারা কারা রয়েছে তাদেরটা ফিল্টার করতে হয়, হয় কিনা? জি, প্রয়োজন পড়ে। প্রয়োজন হয়। এটা কি কিভাবে ফিল্টার করবেন? আপনি ফিল্টার অপশন ক্লিক করলে প্রতিটা শিরোনামের মধ্যে ফিল্টার আসবে। আবার যখন সিলেক্ট অল ক্লিক করব, ওকে বাটন প্রেস করব, তখন আবার সবারটা চলে আসবে। এভাবে যদি আমি জাইয়েদ চাই, জাইয়েদ জিদ্দান চাই, তথ্যগুলো এভাবে বের হবে। আবার যদি আপনি ড্রপ ডাউন অপশনটাকে বন্ধ করে দিতে চান, ড্রপ ডাউন অপশনটা বন্ধ করে দিবেন, সেটা আপনি করতে পারেন। আমি এখান থেকে যদি জাইয়েদ জিদ্দান নিই, সবগুলো টিকমার উঠিয়ে দিয়ে নিচেটা টিকমার দিয়ে ওকে বাটন দিলাম, জাইয়েদ জিদ্দান আসছে, তাই না? আসছে কিনা? সব জায়গায় জিদ্দান গুলো আসছে, বাকিগুলো না আসে না, আসছে। না না। এবার যদি আমরা ক্লিয়ার ক্লিক করি, ক্লিয়ার, সবগুলো চলে আসবে। রিপ্লাই কিংবা অ্যাডভান্স মানে একটা অধীনে রিপ্লাই করা, লিখে অধীনে কি করা, রিপ্লাই করা। যেমন আমি এখান থেকে টিকমার উঠিয়ে দিয়ে ক্লিক করলাম, এবার যদি আমি রিপ্লাইতে ক্লিক করি তাহলে আমাকে দেখেন এটার ইয়েতে আর কোনো আর আছে কিনা সেটা আমাকে দেখান। ক্লিয়ার করে দিলাম, সবগুলো চলে আসলো। অ্যাডভান্সে যদি যান, ইউজ লিস্ট রেঞ্জ ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি যদি অ্যাডভান্সে যান সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেল থেকে মার্ক করে করে ফিল্টারিংটা করতে পারবেন। না, আমার তো মার্ক করার দরকার নেই, আমি বিভাগ থেকে বের করে নিতে পারছি, কোনোটা সাবজেক্ট থেকে বের করে নিতে পারছি, পরীক্ষার্থীদের মধ্য থেকে বের করে নিতে পারছি,
গড় নাম্বার, টোটাল, মেধা স্থান যে কোনো ভাবে বের করে নিতে পারছি, সো আমার এটা প্রয়োজন হবে না। কিন্তু ড্রপ ডাউন গুলো যদি উঠিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফিল্টার ক্লিক করতে হবে, তখন চলে যাবে। একবার দিলে আসবে, আর একবার দিলে কি হবে? চলে যাবে। চলে যাবে। নেক্সট আসেন টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম মানে হলো, অনেক সময় দেখা যায় যে আমরা এখানে লিখলাম, যেমন মোহাম্মদ, আকরাম, আশরাফ। ধরেন আমি এইখানে তিনটা নাম তিনটা লাইনে সেট করতে চাই, তিনটা শব্দ তিনটা লাইনে তিনটা কলামে। আমার এখন বর্তমানে কয় কলামে লেখাটা রয়েছে বলেন? তিন কয়? কলামে। হ্যাঁ, তিন কলামে। 3 কলামে। এই মুহূর্তে যদি আমি বলি যে তিন তিন কলাম রয়েছে, জি। আমার চোখে ঘুম, আপনার চোখে কি ঘুম নাকি? এ বি সি, স্যার 3 কলামে তো। 3 কলাম। লেখছেন যে এক কলামে, কিন্তু 3 কলাম হয়ে গেছে। সেটা বলেন, রয়েছে কয় কলাম সেটা ক্লিয়ার। রয়েছে আপনার 1 কলামে, কিন্তু করতে হবে 3 কলামে। 3 কলাম। যদিও বা এখন দেখাচ্ছে 3 কলামে, কিন্তু আসলে কিন্তু 3 কলামে নেই, এটা কিন্তু 1 কলামে দেখা নেই। যে দেখেন, দেখাচ্ছে, দেখাচ্ছে না? আমি যখন এই কলামে জি। ক্লিক তখন দেখাচ্ছে ফর্মুলা বারে, এটাতে ক্লিক না। করলে দেখাচ্ছে? দেখাচ্ছে না। জি না। এরকম অনেক সময় দেখা গেছে যে কোনো লেখাকে আমরা কলামে ভাগ করতে চাই, সেক্ষেত্রে কলাম, টেক্সট কলাম ক্লিক করলে যখন নেক্সটে ক্লিক করবো তখন আমাকে কম্পিউটার অটোমেটিক ভাবে দেখাবে। আমি যদি বলি যে এটা কেটে ফেলো, এটা বাদ, তাকে বললাম ধরেন এটা বাদ, আমি কেটে দিতে পারি। ওকে। যদি বলে যে না আমার এটা একটাই থাকবে, সেটা হতে পারে। যেমন আমি এখানে ইয়ে করলাম, একটা একটা হলো, আমি যদি এখানে আরেকটা চাই তাহলে সেটা আরেকটা হবে। বুঝে আসছে? এইভাবে আমরা আমাদের কলামে ভাগ করতে পারবো। কলামসে যখন ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর জাস্ট ফিনিশ দিব, তখন দেখবেন যে 3টা কলামের মধ্যে ভাগ হয়ে গেছে। মোহাম্মদ একটা কলামে আছে, দেখেন, আকরাম একটা রয়েছে, আশরাফ একটাতে রয়েছে। এইভাবে ভাগ করা যায়, এভাবে কি করা যায়? ভাগ করা যায়। আবার দেখবেন যে অনেক সময় এরকম ডাবল হয়ে যায়, ডাবল, দেখেছেন? ডাবল হয়ে যায়। তো ডাবল নামগুলো, ডাবল মোবাইল নাম্বার গুলো, ডাবল এন্ট্রি গুলো রিমুভ করতে চাইলে আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, দেন ওকে বাটন প্রেস করব, তখন দেখবেন যে রিমুভ হয়ে যাবে একাধিক নাম থাকলে। অনেক সময় হয়, অনেক সময় কি এন্ট্রি করার সময় ঝামেলাটা হয়, দেখা গেছে এন্ট্রি করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে, ডাবল এন্ট্রি করা হয়েছে। এখন ডাবল এন্ট্রির মধ্যে আপনি খুঁজে বের করবেন কিভাবে, তাই না? এক্সেল কে আপনি দায়িত্বটা দিয়ে দেন, এক্সেল আপনাকে করে দেবে। ওকে। জি জি। জি ইনশাআল্লাহ। এরপর আসেন হলো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন কি? যদিও এগুলো আমাদের প্রয়োজন নেই, তবুও আলোচনা করি। ডাটা ভ্যালিডেশন হলো, যেমন এখানে রয়েছে নেম, এখানে হলো ক্লাস, আর এখানে হলো মোবাইল নাম্বার, এখানে হলো তার কমেন্টস। আমরা চাচ্ছি যে এখানে যে ক্লাসের মধ্যে ড্রপ ডাউন অপশন করতে। কি করতে? ড্রপ ডাউন অপশন। Drop down। যেমন ক্লাসটাকে সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এরপর আমরা এখান থেকে ইনপুট মেসেজ হতে পারে, আমরা কি এর টাইটেলটা দিতে পারি, অথবা স্টার্টে গিয়ে এনি ভ্যালু, সেখান থেকে আমরা কি দিতে পারি, লিস্ট, ডেট, টাইম, না অন্য কিছু। যেমন লিস্ট দিলাম, লিস্ট দেওয়ার পর আমরা এখানে লিখে দিলাম কি কি, যেমন মক্তব, তারপর আমরা লিখে দিলাম তাকমিল, তারপর আমরা লিখলাম এখানে নাজেরা বা হিফজ। ওকে, দেন ওকে বাটন ক্লিক করলাম।
এখন দেখেন আপনি যখন এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার শিরোনামগুলো আসবে। এটা কখন লাগে? এটা তখন লাগে যখন আমরা কারো নাম এন্ট্রি করি, তো যেসব বিষয়গুলো আমার নির্দিষ্ট, যেসব বিষয়গুলো আমার কি নির্দিষ্ট। মোবাইল নাম্বার কি কারোর জন্য নির্দিষ্ট? মোবাইল নাম্বার মানে আপনার একটা স্টুডেন্ট, তার একটা মোবাইল নাম্বার হতে পারে, আরেকটা স্টুডেন্ট সেটা কিন্তু তার এই আপনার মোবাইল নাম্বার সাথে হতে পারে না, তাই না? যদি একই ফ্যামিলির না হয়ে থাকে। কিন্তু আমার এন্ট্রি করার সময় আমার ক্লাসটা এটা কিন্তু সেম হতে পারে, সেম হতে পারে বলতে প্রায় সেম। দেখা গেছে হয়তো আমি সবার নাম লিস্ট এন্ট্রি করতেছি, সেখানে কে কোন ক্লাসের সেটা আমি লিখে দিব। তো যেহেতু এই শব্দটা ফিক্সড, তাই আমি এটাকে ড্রপ ডাউন করে রাখতে পারতেছি ভ্যালিডেশনের মাধ্যমে। ওকে, জি ভ্যালিডেশনের মাধ্যমে কি করতে পারতেছি? লিখে রাখতে, যেমন আকরাম। এবার আমি যখন ড্রপ ডাউনে ক্লিক করব, আকরাম কি কোথায় পড়ে? মক্তবে পড়ে। ব্যাস, আমি আর লিখে লাগলো না। কি লেগেছে বলেন? জাস্ট আমি এখানে মোবাইল নাম্বার দিব, কমেন্টস এর মধ্যে আমি তার সম্পর্কে লিখে দিলাম, শেষ। আপনারা দেখেছেন যখন আপনারা ভর্তি হয়েছেন তখন আমাদের ওখানে কিছু ড্রপ ডাউন ছিল, জেলার ক্ষেত্রে, থানার ক্ষেত্রে, তারপরে বিভাগের ক্ষেত্রে, তাই না? পেয়েছেন না? জি অবশ্যই। ওইভাবে পেয়েছেন? কথা বলেন। জি জি দেখেছি স্যার। ঠিক এই এই এক্সেল এর ক্ষেত্রে আপনি এইভাবে এটাকে অন করে রাখতে পারেন ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। ক্লিয়ার? কনসুলেট, এটা আমাদের প্রয়োজন হবে না। হোয়াট ইজ অ্যানালাইজ প্রয়োজন হবে না, গ্রুপটাও প্রয়োজন হবে না, আনগ্রুপ, জাস্ট এইগুলাকে গ্রুপ করা আনগ্রুপ করা প্রয়োজন নেই আমার লাইফে, কখনো লাগে নাই। গ্রুপ, আমি এটাকে গ্রুপ করে রাখলাম এই রো গুলোকে। ওকে, এটা গ্রুপ হয়ে আছে, দেখেন এই পর্যন্ত একটা গ্রুপ। এই গ্রুপ করার দ্বারা আমাদের বিশেষ কোনো ফায়দা আমি এখানে দেখি না, আমার কখনো লাগে নাই। আপনাদের যদি লাগে আপনারা গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন। এখানে গ্রুপ রয়েছে আর এখানে রয়েছে আনগ্রুপ, ঠিক আছে? সাব টোটাল, এটাও তেমন একটা লাগবে না। আপনি কোনো হিসাব টানছেন, সেই হিসাবের ক্ষেত্রে আপনি যদি সাব টোটাল টানেন তখন সাব টোটালটা আপনি টানতে পারেন। টোটাল সাব টোটাল আমাদের আছে না, ওই ধরনের একটা অপশন টোটাল সাব টোটালের ক্ষেত্রে। আমরা যখন সাব টোটালে ক্লিক করব তখন আমার এখানে সাব টোটাল দেখাবে কোন লাইনেরটা আমি টানতে চাই। ওকে বাটন প্রেস করলে তখন আমার সাব টোটাল দেখাবে। যেমন এটা একটা সাব টোটাল দেখাচ্ছে হাফিজার, তারপরে ইয়ামনের, আয়েশার, মুসলিমার, প্রত্যেকের সাব টোটাল জন্য আলাদা আলাদা ঘর তৈরি হয়ে গেছে, দেখেছেন? এভাবে সাব টোটাল যারা হিসাব নিকেশের এক্সেলে কাজ করেন, সরি এক্সেল না, যারা অ্যাকাউন্টিং এর উপর কাজ করেন তাদের লাগতে পারে, কিন্তু কখন আমি দেখি নাই কোন অ্যাকাউন্টেন্টকে এই ধরনের কাজগুলো করতে। টোটাল সাব টোটাল সূত্রের মাধ্যমে তৈরি করি, অটোমেটিক ভাবে এটা করতে পারি না, কারণ মন মতো হয় না এটা। আমি যখন এখান থেকে সাব টোটাল টানবো তখন প্রত্যেকের শিরোনাম, প্রত্যেককে এটি এক একটা শিরোনাম হিসেবে ধরে ফেলে। ওকে, নেক্সট আসেন রিভিউ। সেম টু সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, স্পেলিং নিয়ে করা, তারপরে কোনো শব্দের উপর রিসার্চ করা, ট্রান্সলেট করা, নিউ কমান্ড, এই ধরনের কমান্ড গুলো কখনো যদি চলে আসে এটাকে রিমুভ করা, এগুলো হলো আমার ডিলিট করলাম এটাকে, তখন দেখবেন যে এটা চলে যাবে। প্রোটেক্ট শিট, এই শিটটাকে যদি আপনি প্রোটেক্ট লক করে রাখতে চান সেটা আপনি করতে পারেন, এটাও আমাদের কখন লাগে না। যেমন 010 নাম দিয়ে আমি ওকে করলাম, আবার 0101 দিলাম, লক হয়ে গেছে। কেমন লক হয়ে গেছে? আমি যদি এটাতে কোনো কিছু এখন লিখতে যাই আমি কিন্তু আর লিখতে পারবো না, লিখতে পারবো না, কারণ এটা লক। লক আমাকে আনলক করতে হবে, আনলক করতে গেলে তখন আমাকে কোড নাম্বার চাবে। আনলক হয়ে গেছে, এখন আমি কাটতে পারবো, দেখেন যে কোনো জিনিস লিখতে পারবো। এটা এই প্রয়োজনে আপনি কাজটা কাজে লাগাইতে পারেন, এই লকটা কাজে লাগাইতে পারেন। প্রোটেক্ট ওয়ার্কবুক, আপনি এই একটা লক করতে পারবেন, অথবা পুরা ওয়ার্কবুকটা, পুরা শিটটাকে আপনি লক করতে পারবেন। পুরা শিটটা, পুরা শিট মানে হলো পুরা ফাইলটা, এই যতগুলো শিট রয়েছে
কোনোটার মধ্যে লেখা যাবে না। লক করে রাখতে চাইলে আপনি এভাবে লক করতে পারবেন। শেয়ার ওয়ার্ক, কারো কাছে যদি এটা শেয়ার করতে চান, তো আমাদের এখান থেকে শেয়ার করার দরকার নাই। নর্মালি আমরা ফাইলটাকে কপি করে শেয়ার করি। ভিউ, ভিউর মধ্যে রয়েছে আমার ওয়ার্কবুক ভিউ, অর্থাৎ পেজ মোড। আমরা বলেছিলাম আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে পেজে কিছু মোড থাকে, এই এক্সেলের ক্ষেত্রে কিছু মোড রয়েছে। নর্মাল মোড মানে হলো এটা স্বাভাবিক। পেজ লেআউট মোড মানে হলো পেজ আকার, মাইক্রোসফট ওয়ার্ডের পেজ আকারের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো পেজ আকার আপনাকে দেখাবে। পেজ ব্রেক যদি দিতে চান সেটা দিতে পারবেন। ফুল স্ক্রিন দেখতে চাইলে ফুল স্ক্রিন, রোলার উঠাতে চাইলে রোলার উঠাতে পারবেন, ফর্মুলা উঠাতে চাইলে ফর্মুলা উঠাতে পারবেন, হেডলাইন উঠাতে চাইলে হেডলাইন উঠাতে পারবেন, গ্রিডলাইন উঠাতে চাইলে গ্রিডলাইন উঠাতে পারবেন, আবার দিতেও পারবেন। জুম ছোট বড় করতে পারবেন। তারপরে সেভ ওয়ার্ক স্পেস, সুইচ উইন্ডো, একাধিক ফাইল ওপেন করা থাকলে সেটা আপনি এখান থেকে এক ফাইল থেকে আরেক ফাইলে যেতে পারবেন। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের, সরি মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেলে আমরা একটা একটা করে মোটামুটি সবকিছুই আমরা শিখেছি। মাইক্রোসফট এক্সেলটা সাধারণত প্রয়োজন যতটুকু ততটুকুই আমরা শিখিয়ে থাকি, কেননা এটার পিছনে সময় ব্যয় তাদেরকে আমরা উৎসাহ দিই যে যারা এটা সম্পর্কে কাজ করবে, এটা পুরোটা চর্চার উপর নির্ভর করে। যার যত বেশি চর্চা থাকবে সে তত এটার থেকে ফায়দা নিতে পারবে। যারা শুধু এক্সেলের উপর কাজ করতে চান, অ্যাকাউন্টেন্ট আছেন, শুধু এক্সেলের উপর ফুললি কাজ করবেন, তাদের কাছে আমাদের ইয়ে থাকবে যে বিভিন্ন জায়গায় শুধু এক্সেলের উপর কোর্স করান, শুধু এক্সেলের উপর কোর্স হয় 6 মাস 1 বছর ব্যাপী। ওই জায়গাগুলো থেকে কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন যদি আপনি সেই এক্সেলের উপর কাজ করেন। সেই ক্ষেত্রে আপনাকে আমি ইনভাইট করবো। যদি বলেন যে যে না আমি এক্সেলের উপর কাজ করবো জাস্ট শেখার ক্ষেত্রে, আমি আপনাকে এখানে বারণ করব যে প্রয়োজন নেই। যদি আপনি কাজ না করেন এটা পুরোটা ভুলে যাবেন। এক্সেল হলো এমন একটা জিনিস যেটা কোরআন শরীফের মতো মানুষ যদি না পড়ে আস্তে আস্তে ভুলে যায়। এটাও যদি চর্চা না থাকে তখন সে ভুলে যায়, কারণ পুরোটাই হলো কোডিং এর কাজ। বুঝতে পেরেছেন? এর জন্য জি সবাই চেষ্টা করবেন। ভিডিও, অনলাইনে ভিডিওতে অনেকগুলো ভিডিও রয়েছে, ওগুলো দেখে দেখে প্রয়োজন সারার জন্য যদি পার্মানেন্টলি আপনি এটার উপর কাজ করেন তাহলে অবশ্যই 6 মাস 1 বছর ব্যাপী যে সকল কোর্স গুলো রয়েছে ওগুলো খুব কম সংখ্যকেই কি কয় আপনার শেখানো হয়। খুব কম সংখ্যক এই কোচিং সেন্টার গুলো রয়েছে যারা শুধু এক্সেলের উপর ইয়ে করে। তারপর ওইসব কোর্স গুলো থেকে তারা 15,000 20,000 টাকা কোর্স ফি নিয়ে থেকে কাজগুলো শিখে তারা। কারণ এটা যেহেতু একটা প্রোগ্রামিং এর মতো, তো এখানে অনেক কিছুই অনেক কোডগুলো তাদেরকে শিখাইতে হয়। সেক্ষেত্রে তারা ওইভাবে পেড ভার্সনটা ওই ওই পরিমাণ টাকাই নিয়ে থাকে। এ ছিল আমাদের এক্সেল প্রোগ্রামের সর্বশেষ ক্লাস। ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের ক্লাস চলবে।